বিরতির পর আবার স্বাগত নিয়ে যাওয়ার একটা অনুষ্ঠানে প্রিয় দর্শক, বিরতিতে যাবার আগে বলছিলাম সাইবার যুদ্ধের কথা, এবং এর জন্য আমাদের সরকার আসলে কি ধরনের প্রোটেকশন নিতে পারে সেই ব্যাপারে স্যার আমি জানতে চাচ্ছি যে আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আপনি চিন্তায় মানে কপালে ভাত পড়ে গেছে, মানে আপনি কোড রেটের কথা শুনে আসলেই তো এটা চিন্তা করেন এবং তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন আপনারা। সমস্যাটা বিশ্বজনীন, এটা সারা বিশ্বে এই সমস্যাটি রয়েছে। আমেরিকাতেও সিআই এর ওয়েবসাইট হ্যাকিং হয়েছে, সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নেই। তো সেরকম যদি কিছু আমাদের দেশে ঘটে তাহলে আমরা তো আগাম প্রস্তুতি নিতেই হবে, এবং যারা এটা করেন আমাদের দেশেও হ্যাকার আছে। আমাদের দেশে আছে মানে কেউ নি তো বলছে হাজার 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 না হাজার হাজার বলেছেন। তাদের মেধাও আছে, তারা সেই মেধাটাকে ভালো কাজেও লাগাতে পারে। কোন ওয়েবসাইটের কি দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কিভাবে দূর করা যায় সে পরামর্শ তো আমাদের দেশে হ্যাকাররা নিচ্ছে। দেশপ্রেমিক, তারা তো দেশপ্রেমিকরা এই কথা বলা যাবে না। আমি খুব হতাশ হব না, আমি বড় আশাবাদী থাকবো যে হ্যাকাররা সেটাকে ভালো কাজে লাগাবেন এবং দেশকে সাহায্য করবেন, দেশের মানুষকে সাহায্য করবেন। সেই সাহায্যটা তো আসলে স্যার চাইতে হবে। এবং ধরেন আপনাদের এই সরকারি যেসব এই আমি বলি যে কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম, এই টিমে তো অন্তত 5 জন হ্যাকার থাকা উচিত ছিল। প্রক্রিয়াগতভাবে যারা খুব বেশি তথ্য প্রযুক্তির উপর জ্ঞান রাখেন তারা কিন্তু ইচ্ছা করলে হ্যাকিং করতে পারে। হয়তো বা প্রফেশনালি হ্যাকার না বা পার্ট টাইম হ্যাকার না, এটা হতেই পারে। তো সেজন্য কিন্তু স্যার আমি বলছি যে প্রোটেকশন, সুপার প্রোটেকশন। তো সুপার প্রোটেকশনের জন্য আমার সুপার হ্যাকারই দরকার। আপনি একজন সুপার হ্যাকারকে কেন কাজ দিবেন? আমরা ভালোভাবে কাজটা সমাধান করার জন্য যদি হ্যাকারের সাহায্যও নেই, সেটা তো আমরা প্রচার করে বেড়াবো না। আমার কাজ আমাকে সিদ্ধ করতে হবে, কাজটা আমাকে সাধন করার জন্য আমাকে যদি হ্যাকারের সাহায্য নিতে হয় সে সময় বিবেচনা করে আমি নিতে হবে, নিব। আমি বলতে চাচ্ছিলাম যে আসলে একটা ওয়েবসাইট কোনোভাবে আপনি সিকিউর করতে পারবেন না, আপনি যত প্রোটেকশনই থাকুক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা করতে হবে যে আপনাকে আগাম প্রস্তুতি একটা রাখতে হবে। সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের ভাষায় যেটাকে আমরা বলি, ওই যে বললাম এসকিউএল ইনজেকশন, তারপরে হচ্ছে আপনার ভালনারেবলস অনেকগুলো আছে, এক্সপ্লয়েট আছে অনেকগুলো। মানে এসকিউএল ইনজেকশন মানে একেবারে মানে এটাকে ইনজেক্ট করা হয়, মানে সেটা হচ্ছে ডাটাবেস যেটা থাকে এসকিউএল ডাটাবেস প্লাস এসকিউএল সার্ভার। মানে জীবনের জন্য যখন আমরা বলি জীবন রক্ষাকারী ইনজেকশন, মানে একটা লাইফ সেভিং সামথিং। তো এটা হয় কি দেখা যায় যে একটা ওয়েবসাইটের কোনো একটা জায়গায় কোনো একটা ব্যাকডোর থেকে গেছে, তো এসকিউএল ইনজেক্ট করেই হচ্ছে ওইভাবে একটা হ্যাকার চাইলে অ্যাডমিন প্যানেলে ঢুকে যেতে পারে। তো ওই ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট যেটা করতে পারে ওই যে মানে একটা টিম তৈরি করে, হ্যাকারদের একটা টিম তৈরি করে, কিন্তু কারণ হ্যাকাররাই জানে যে একটা হ্যাকার কিভাবে একটা এক্সপ্লয়েট তৈরি করে হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবে। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে ওই হ্যাকার টিমরা কিন্তু তাদেরকে আগে নোটিশ দিতে পারবে যে আপনারা এইভাবে আরো একটু আপডেট করেন, বা টোটাল দেশের যতগুলো ওয়েবসাইট আছে এগুলো সিস্টেমগুলো এভাবে একটু আরেকটু আপডেট হতে পারে, তাহলে হচ্ছে আপনারা মানে কারেন্ট হ্যাকিং থেকে আপনারা বাঁচতে পারবেন। এভাবে হতে পারে আর কি, সম্ভব। যদি গভর্নমেন্ট চায় তাহলে হ্যাকারদেরকে কাজেও লাগাতে পারে। মানে আপনি এফবিআই এর প্রসঙ্গ বলছিলেন যে হ্যাকাররা কখন ভয় পায়, মানে কাকে ভয় পায়? আচ্ছা, হ্যাকাররা অলওয়েজ যেটা হয় ইন্টারন্যাশনালি দেখা যায় এফবিআই, সিআইএ, তো এই ধরনের স্পেশাল যেসব ব্রাঞ্চগুলো আছে হ্যাকাররা খুবই ভয় পায়। এই কারণে দেখা যায় যে ওদের টিম হিসাবে কিন্তু হ্যাকাররাই কাজ করছে। মানে এফবিআই ধরেন একটা বিশাল টিম আছে, ওদের একটা হ্যাকারদের ওয়ার্ক স্টেশন আছে যেখানে হচ্ছে ধরেন এরকম থাউজেন্ডস অফ থাউজেন্ডস হ্যাকাররা বসে ওইখানে হচ্ছে সারাদিন তাদের কাজ হয়। তারা অলওয়েজ যেটা হয় যে অন্য যারা হ্যাকাররা হ্যাকিং করছে সে হ্যাকিং গুলোকে প্রোটেক্ট করা, যতটুকু প্রোটেক্টেড করা যায়। ও একভাবে ঢোকার চেষ্টা করছে, সে ওখান থেকে ওটাকে রিডিউস করার চেষ্টা করছে। সেটা কিন্তু একটা হ্যাকারই কিন্তু পারছে একটা হ্যাকারকে থামাতে। সো ওই জন্য এফবিআই কে আসলে হ্যাকাররা ভয় পায়, কারণ ট্রেস আউটটা বের করে ফেলতে পারে যে একটা হ্যাকার সে মাস্কিং করে। মানে এফবিআই একটা আলাদা উইং আছে যেখানে হ্যাকাররা এই কাজ করেন, মানে তারা তার কাজটাই যে আপনার মতো একজন কম্পিউটার প্রফেশনাল যিনি খুব ভালো জানেন, হয়তো হ্যাকার বলছে না কিন্তু এফবিআই স্পেশাল টিম বলছে যে যিনি এই কাজটি জানেন। যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি যদি একজন হ্যাকার হন, তো আপনি অবশ্যই আপনার আইডেন্টিটি হাইড করার চেষ্টা করবেন। তো আমরা সাইবার ওয়ার্ল্ডে আইডেন্টিটি হাইড করি, যেমন ধরেন আমি বাংলাদেশ থেকে যদি হ্যাকিং করি, আমি আমার আইপি মাস্কিং করে হচ্ছে আমি আমেরিকা বোঝাবো যে আমি আমেরিকায় আছি। তো এটা কিন্তু আমি জানি,
একটা হ্যাকারই কিন্তু তখন জানে যে কিভাবে আসলে একটা হ্যাকার তার আইডেন্টিফিকেশন মাস্কিং করে হচ্ছে কাজ করতেছে এবং এটাকে কিভাবে ওর রিয়েল আইডেন্টিফিকেশনটা বের করা যায়। এটা আসলে একটা হ্যাকার দ্বারাই সম্ভব, একটা হ্যাকারকে এভাবে প্রোটেক্ট করা। এটাই হচ্ছে মূল কথা। তো গভর্নমেন্টের কাছে আমার এটাই চাওয়া যে আসলে যদি তারা এটাকে রিডিউস করতে চায়, কোনোভাবে হয়তো প্রোটেক্টেড করতে পারবে না কিন্তু রিডিউস করতে পারবে, তো ওইটা আসলে একটা হ্যাকার টিম গঠন করেই তাদের আসলে কাজটা করা উচিত। আচ্ছা, আমরা তাদেরকে হ্যাকার টিম না বললাম, কম্পিউটার প্রফেশনাল টিম। এখন এই টিমের জন্য তো অবশ্যই যে ধরেন সরকারের এত সেন্সিটিভ একটা বিষয় বা মানে আমাদের রাষ্ট্রীয় যে সিক্রেসি তথ্য সেগুলোর বিষয়, সেখানে তো সুপার ডুপার প্রফেশনাল লাগবে। আমি হ্যাকার বলছি না, যে মানে হ্যাকিং এ মাস্টার্স ডিগ্রি, ডক্টরেট, সামথিং লাইক দ্যাট। আমরা কিভাবে বুঝবো যে লাইক কোড রেড মানে তো কোন গ্রেডের হ্যাকার? আমি আসলে আমাদের ভাষায় যেটা বলা হয় যে মানে আমি যেমন এখন এখানে বসে আমি একটা কথা বলতে পারবো যে আমি আসলে খুব বেশি জানি না। আমি একটা কম্পিউটারে এও হয়তো ঠিক মতো জানি না। মানে আমি যতটুকু কাজ করেছি এই পর্যন্ত, আপনারা হয়তো আগেও শুনেছেন আমি উইকিলিক্স এর সাথেও কাজ করেছি। উইকিলিক্স এর একটা মানে সিস্টেম আমি কাজ করেছিলাম, সেটা হচ্ছে পেপাল এর একটা এপিআই। আমরা সব হ্যাকাররা মিলে ওটাকে আমরা ডাউন করেছিলাম। তো ওই সিস্টেমে আমি কাজ করেছিলাম। সো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনার কোশ্চেনটা, আমার কোশ্চেনটা হলো যে আপনি কোন গ্রেডের হ্যাকার, এবং মানে যে আপনার নাম দিয়ে আমরা কিভাবে বুঝবো? লাইক আমি ভাবছি যে নিশ্চয়ই স্যার এত চিন্তিত, স্যার নিশ্চয়ই মাথার মধ্যে হয়তো প্রকাশ্যে বলবেন না যে আমরা প্রোটেক্টেড রাখার জন্য এটাই করব, যে হয়তো আপনাদের প্রফেশনাল থেকে কয়েকজনকে ডাকবো। তাহলে কোন গ্রেডের আমরা ডাকবো? নিশ্চয়ই সুপার ডুপার আইডেন্টিফিকেশনটা হাইড করার জন্য হচ্ছে এই নামগুলো ব্যবহার করা হয়। তো এখানে আপনি গ্রেডিংটা বুঝতে পারবেন হচ্ছে যখন আপনার যে সিস্টেম বা যে কাজের জন্য দরকার সেই সিস্টেম বা তাকে সেই কাজটা দেওয়া হবে, টেস্ট করবে। সে যদি ওই টেস্টটা যদি তার ঠিক মতো হয় যে হ্যাঁ সেই এক্সপ্লয়েটটাকে প্রোটেক্ট করে ফেলেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই তখন কাজটা করতে পারবে আসলে। কারণ যদি এখন মানে যে কেউ বলতে পারে যে আমি কোডরেড, যে কেউ বলতে পারে যে আমি হয়তো এটা, তো আসলে তখন তাকে কাজ দিয়ে বুঝতে হবে যে সে আসলে কি সেই কাজটা করতে পারছে কিনা না পারছে। আরেকটা জিনিস আমার একটু জানার, সেটা হলো যে এই যে সাইবার যুদ্ধ এক দেশের থেকে আরেক দেশের যুদ্ধ আপনারা শুরু করে দিয়েছেন, মানে হাজার হাজার হ্যাকার বলছি আমরা, তথ্য প্রযুক্তি, আমরা ডিজিটাল বাংলাদেশ, আমরা অনেক স্বপ্ন দেখছি এবং বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি। এবং আমরা জানি যে এই 35% ইয়াং ভোটার, তাদের হাতেই আমাদের আসলে ভবিষ্যৎ। মানে এখানেও কি এই হ্যাকাররা কি কোনো ইয়ে রাখতে পারে কিনা, কি বলবো, নেগেটিভ ভূমিকা, কথার কথা, যে দেশের গণতন্ত্রের জন্য হুমকি আপনারা হতে পারেন কিনা? এটা আসলে যদি গভর্নমেন্ট হ্যাকার, যেমন যেটা হয় আপনি আমাকে কিন্তু একটা আঘাত করলে কিন্তু আমি আপনাকে আঘাত করবই। তো স্বাভাবিক যদি একটা হ্যাকারকে গভর্নমেন্ট সেভাবে আঘাত করা শুরু করে, তাহলে হচ্ছে হ্যাকাররা তো অবশ্যই গভর্নমেন্টকে আঘাত করার চেষ্টা করবে, এটা তো থাকবে। না, আঘাত করার ব্যাপার না, আপনার মতবাদের ব্যাপার, যে আপনি চাইছেন না যে যে এখন গণতন্ত্র আমাদের এখানে থাকুক, অথবা এই সরকার ক্ষমতায় থাকুক, বা আপনি অন্য মতবাদের একজন মানুষ ওই সরকার ক্ষমতায়, সেটাকে ম্যানিপুলেট করতে পারে কিনা? এটা আসলে বাংলাদেশে আসলে খুব অত সহজে করা সম্ভব না। একটা জিনিস আমরা যে বারবার বলি যে ইয়াং ভোটার, এবং তারা তো অবশ্যই তথ্য প্রযুক্তি নির্ভর, এখন তো তথ্য প্রযুক্তি জনে জনে চলে যাচ্ছে, ডিসিশন মেকিং এ অনেক ভূমিকা রাখছে, ইনফরমেশন আমরা পাচ্ছি, যেটার সঙ্গে তো আরো অনেক কিছুই পাচ্ছি, তাই না? সেটা পাচ্ছি, কিন্তু আমাদের যে অনেক ব্যবস্থা কিন্তু অফলাইন, তো সেভাবে কিন্তু ম্যানিপুলেট করা সম্ভব না যে আমি চাইলে এই গভর্নমেন্ট আসবে, আমি চাইলে ওই গভর্নমেন্ট আসবে না। ইন্টারনেটটা খুব বেশি প্রয়োজন হ্যাকিং এর জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। যেমন বাইরে হ্যাকার এত বেশি কেন? কারণ বাইরে হচ্ছে আমাদের বাইরে ওদের ইন্টারনেট স্পিড অনেক বেশি। দেখা যায় হয়তো একজন হোম ইউজার 25 মেগাবাইট ইন্টারনেট ছাড়া নাই, জীবন চলবে না এখন। হয়তো আমরা হয়তো একটা আইএসপি ধরেন আমাদের দেশে হচ্ছে 2 মেগাবাইট ব্যান্ডউইথ ইউজ করছে, অথচ বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে একটা হোম ইউজার 25 মেগাবাইট ব্যান্ডউইথ ইউজ করছে। সো অনেক বেশি। যেমন আমরা যখন কাজ করতাম তখন কমিউনিটিতে ধরেন আমাকে কোনো হ্যাকার জিজ্ঞেস করতেছে যে
তোমার ইন্টারনেট ব্যান্ডউইথ কত, তখন আমি লজ্জা করতাম। আমি বলতাম, ধরেন ও আমাকে বলতেছে আমি 25 মেগাবাইট বা 2 মেগাবাইট ইউজ করছি, আমি তখন বলছি আমি 25 কেবি ইউজ করছি, মানে ওইটা থাউজেন্ডস অনেক কম। মানে এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের দেশে এখনো অত বেশি ডিজিটালাইজ হয়নি যে ওইভাবে ম্যানিপুলেট করতে পারবে, মানে আপনার গভর্নমেন্টের অনেক ব্যাপার এইভাবে ম্যানিপুলেট করতে পারবে না। ধরেন ভোটিং সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারবে না, ভোটিংটা যদি অনলাইন সিস্টেম হয় তখন হয়তো ম্যানিপুলেট করতে পারবে, সম্ভব। মানে না, কিন্তু ওই যে জনমত সৃষ্টি করার সম্ভব। অনেক সময় আমরা দেখি যে ধরেন এই ফেসবুকে নানা রকমের কমেন্ট শিখতে অনেক সময় সরকার বিটিআরসি ওটা আবার ইয়ে করে। আমরা কয়দিন আগে দেখলাম যে আদালতে হাজির করা হয়েছে একজনকে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য দেওয়ার জন্য। এগুলা তো মানে টুকরো টাকা কিন্তু অনেক কিছু হচ্ছে। সোশ্যাল কমিউনিটি দিয়ে এগুলো করা সম্ভব, এটা সম্ভব যে একটা মেসেজ সবাইকে ছড়িয়ে দেওয়া সম্ভব। হতে পারে যে ধরেন ফেসবুকে আমাদের ফর এক্সাম্পল 2 কোটি যদি ইউজার হয়, আরো বেশি আমি জানি, হয়তো 2 কোটি ইউজার যদি ফেসবুকের হয়, একটা হ্যাকার চাইলে 2 কোটি ইউজারের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারবে এবং একসঙ্গে সবাইকে একই মেসেজ পাঠাতে পারবে। এটা সম্ভব একটা হ্যাকারদের দ্বারা, এটা পসিবল। স্যার আমি একটা মানে সাধারণ জিনিস, আমি নর্মাল ইউজারদের মানে ঠিক এই ওনাদের মতো স্পেশাল লোক না, কিন্তু সাধারণ মানুষের হাতের দোরগোড়ায় যে আমরা সেবা দেওয়ার জন্য, যেমন মোবাইল ব্যাংকিং একটা ব্যবস্থা, অথবা আমি আমার যে কোনো সময় একজন রিক্সাওয়ালাও যাতে তার প্রয়োজনীয় টাকাটা ইয়ে থেকে তুলতে পারে, হ্যাঁ কার্ড দিয়ে তুলতে পারে, সেরকম ব্যবস্থাও কিন্তু এখন করছে একটা রাজবাংলা ব্যাংক, অনেক ব্যাংক করছে। কিন্তু সেই সব মানুষ তথ্য প্রযুক্তি সম্পর্কে তো এত কিছু জানে না, কিন্তু এক ধরনের একটু ভীতিও কাজ করে যে আমার টাকাটা মোবাইল ব্যাংকে, আমার টাকাটাকে আরেকজন নিয়ে নিচ্ছে নাকি। আমরা অ্যাড দেখি টেলিভিশনে, কিন্তু এরকম বিজ্ঞাপনও দেখি, এগুলো হলো বারবার উচ্চারিত প্রশ্ন। সেই জায়গায় কিন্তু হ্যাকাররা ঢুকতে পারে। এটার জন্য কি আমাদের নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা? আপনার প্রশ্নের জবাব মানে সবার কাছে টাকাটা খুব জরুরি এবং সেটার প্রোটেকশন। প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে অফলাইনে থাকলে সেখানে হ্যাকিং করা যাবে না। আচ্ছা, ইন্টারনেট লাগবে। ওকে। তো আমাদের যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, তাহলে এটাতে কিন্তু হ্যাকিং এটাতে ম্যানিপুলেশন চলবে না। তো এটা অনলাইন করা যাবে। এই কথা বলার উদ্দেশ্য এটুকু যে আমাদের দেশে অন্তত এখনো বহুলাংশে অফলাইন, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আর যে প্রশ্নটি আপনি করলেন মোবাইল ব্যাংকিং সম্পর্কে, এটা বেশ কয়েকটা ব্যাংক করছে, মার্কেন্টাইল ব্যাংকও ইতিমধ্যে গেল। তো সব মিলিয়ে এখানেও যে এখনো কেউ পেনেট্রেট করতে পারছে, ঢুকতে পেরেছে, একথা বলা যাবে না। এখন কিন্তু সেসব খবর খুব একটা আসছে না। এই ধরনের স্ক্যাম কিন্তু কয়েকদিন আগেও, মানে আমি বছর কয়েক আগেও মানে আমরা রিপোর্ট করেছি, অনেক রিপোর্ট করেছি যে ক্রেডিট কার্ড আবার অনলাইনে একটু অন্যরকম হিসাব কিতাব আছে, ইন্টারনেট লাগে, এটা করা যেতে পারে। ক্রেডিট কার্ডকে বা টাকা উঠে নেওয়া যায়, এটা অন্য একটা হিসাব আছে, এটা প্রটেকশনও আছে, এটা প্রতিরোধ করাও যেতে পারে। কিন্তু মোবাইল ব্যাংকিং যেটা, এটাতে যেটা হয় মোবাইল ব্যাংকিং এ, সেখানে পরিচিতির ব্যাপারে বা তৃণমূল পর্যায়ে গ্রামে অত পরিচিতির জন্য একজনের টাকা আরেকজনের কাছে 2-1 টাকা। আমি এই প্রশ্নের কারণে রাইট, আমি হ্যাকারদের এই যে তথ্য প্রযুক্তিটা তারা এত ভালো জানেন, এবং এই অনুষ্ঠান দেখে অন্তত সাধারণ মানুষ যেন কোনো বিভ্রান্তির মধ্যে না পড়েন, এই কারণেই আমি এই প্রশ্নটা আপনাকে করেছি যে হ্যাকারদের আসলে ওখানে ঢোকার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে কোডরেট একটু আশ্বস্ত করবেন নিশ্চয়ই এই ব্যাপারে। আমি যেটা বলতে চাই, কথাটা হাস্যকর হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে দেশীয় হ্যাকার দেশীয় লোকদের হ্যাকিং করে না। আচ্ছা, তারা হচ্ছে দেখা যায় নৈতিকতার দিক থেকে এতটা হ্যাকাররা কিন্তু অনেক বেশি পেট্রিয়টিক হয়। ওকে, এটা সত্যি কথা। আচ্ছা, সেইটা ট্রেনিংটা কোথায় হয়? এই পেট্রিয়টিজমের ট্রেনিংটা কই থেকে? কিন্তু এখন যে হ্যাকাররা কিন্তু কাজ করছে হচ্ছে পেট্রিয়টিজমের কারণে, তারা অনেক বেশি পেট্রিয়টিক বলেই হচ্ছে কিন্তু তারা ইনিশিয়েটিভ নিয়েছে যে দে হ্যাভ সাম গাট, তারা বলতেছে যে পারলে আমাদেরকে ধরো, কিন্তু আমরা এই ওয়ার্ড চালায় যাবো। তো ঠিক একই ব্যাপারটা যে আমাদের দেশে ধরে দেশীয় যে ব্যাংকগুলো আছে
সেগুলো হয়তো আমাদের দেশীয় হ্যাকাররা হ্যাক করবে না, বাইরের হ্যাকাররা হ্যাক করতে পারে। আচ্ছা যখনই অনলাইনে যাবে একটা সিস্টেম, তখন সেই সিস্টেমের অবশ্যই একটা এক্সপ্লয়েট তৈরি হবে, আচ্ছা এবং ওই এক্সপ্লয়েট তৈরি হলেই তখনই হ্যাকিংটা হবে। তো সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি? আচ্ছা, পরামর্শ যেটা হচ্ছে যে যেটা হতে পারে, আপনার এখন তো ব্যাংক ট্রান্সফার সিস্টেমটা তো বন্ধ করা সম্ভব না, একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিস্টেমটা। সো আমি যদি এখন আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারি, আমি আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করে কিন্তু আমি ট্রান্সফার করে নিয়ে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে অথেন্টিকেশন ব্যবস্থাটা আরেকটু হয়তো অনলাইনও থাকবে, কিছু ম্যানুয়াল সিস্টেমও থাকবে। যেমন আমি একটা ব্যাংকের কথা বলি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্যাংক আছে HSBC। ওদের কিন্তু একটা সিস্টেম যেটা হচ্ছে যে ওদের একটা কি রিং থাকে, চাবি রিং, সেখানে হচ্ছে ওরা প্রেস করলে ওইখানে একটা নাম্বার আছে। আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করবেন, আপনাকে ওই নাম্বারটাও লিখতে হবে, লেখার পরে তখন আপনি লগ ইন করবেন, ঢোকার পর আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারছেন। তো কি হলো, একটা অনলাইন সিস্টেমও আছে, একটা অফলাইন সিস্টেমও আছে। তো অথেন্টিকেশনটা সিস্টেমটা যদি অনলাইন অফলাইন দুটো মিলিয়ে হয়, তাহলে হ্যাকিংটা রিডিউস করা সম্ভব। মানে ওই প্রোটেকশনটা দরকার। অথেন্টিকেশন সিস্টেমটা আরেকটু কন্ট্রোলে থাকতে হবে, যে আমি একজন হিউম্যান, অথেন্টিকেশন সিস্টেমটা আমার হাতেও কিছু একটা থাকতে হবে, যেটার মাধ্যমে আমার অ্যাকাউন্টে আমি ঢুকতে পারবো। মানে লাইক যেমন ফেসবুকেও যেটা হয়, যে ফেসবুকেও কিন্তু আপনি চাইলে, অনেকে বলছে যে, যেমন আমরা এই সাইবার ওয়ারেও দেখেছি যে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। তারা কিন্তু একটা কাজ করতে পারে, ফেসবুকে কিন্তু মোবাইল সিস্টেমটাও আছে, যে আপনি অথেন্টিকেশন সিস্টেমটা আপনার মোবাইল নাম্বার অ্যাড করে রাখলে কেউ আননোন কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে গেলেই হচ্ছে আপনাকে একটা SMS পাঠাবে, একটা অথেন্টিকেশন কোড পাঠাবে। ওই কোডটা আপনি যখন ফেসবুকে আপনার অথেন্টিকেশন কোডটা দিয়ে সাবমিট করবেন, তখনই কিন্তু আপনি ঢুকতে পারবেন। তো একটা হ্যাকারের দ্বারা কিন্তু মোবাইল হ্যাক করা সম্ভব না, একটা মোবাইল নাম্বারে ঢুকে SMS চেক করা সম্ভব না। সো ওই যেটাই হয়, যে ফেসবুকে ঢুকতে যাচ্ছে, তখন অথেন্টিকেশনটা একটা হ্যাকার যদি দেখে যে অথেন্টিকেশন সিস্টেম, তখন কিন্তু সে ওখান থেকে সরে যাবে, অন্য অ্যাকাউন্টে অ্যাটাক করা শুরু করবে। সো এটাই বললাম যে সবকিছুই অনলাইনে যেতে পারে, কিন্তু কিছু একটা অফলাইন সিস্টেম মানুষের হাতে থাকতে পারে, কন্ট্রোলে থাকবে হয়তো। যেটা আমি ধরে বুঝতে পারবো, মানে একটা হলো ভার্চুয়াল আর একটা হলো অ্যাকচুয়াল, একটা কিছু থাকতে হবে। রাইট, মানে একটা অ্যাকচুয়াল কিছু থাকতেই হবে, সব ভার্চুয়াল হবে না। মানে আমি এটাকে অনেকে মজা করে বলি যে অ্যাকচুয়াল আর কি, আমি যেটা বুঝতে পারবো, আপনি যেটা প্রোটেকশন কি যেটা বললেন, যেটা তো আমি দেখে আমি ফিল করতে পারবো যে এখানে যে ম্যাটাডোর লেখা আছে। তো আমি এটা ফিল করতে পারি, ফিল করার মতো কোনো একটা জিনিস থাকতে হবে অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ এবং কোডরেড। আমরা আশা করি আমাদের এই আলোচনা এনজয় করেছেন, এবং আরো অনেক কিছু আপনার কাছে জানার ছিল, নিশ্চয়ই আপনাকে পাবো আরো পরবর্তী অনুষ্ঠানগুলোতে। অন্তত এই বিষয়ে আরেকটু আমাদের জ্ঞানের দরকার আছে, এবং যারা এই কাজটি করছেন তাদেরও একটু বোধহয় প্রস্তুতির দরকার আছে, একটু রেসপন্সিবিলিটিরও দরকার আছে। সেটার জন্য আপনাদের সহযোগিতা সবসময় দরকার থাকবে। আমি জানি যে সরকারও আপনাদের সহযোগিতা নেবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখলেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।